আসসালামু আলাইকুম। যারা জয়েন করছে কথা শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনও দেখা যাচ্ছে। যারা আছে জয়েন করো। ক্লাস টাইমের মধ্যে জয়েন করার চেষ্টা করলে ভালো হয়, তো সময় কম থাকে তো। যারা জয়েন করছো তাদেরকে বলি পড়া আমরা শুরু করে দিই। চ্যাপ্টার 4.4 পড়াচ্ছিলাম। আমরা চ্যাপ্টার 4 এর কথা বলেছি। চ্যাপ্টার 4 কিন্তু টোটাল চ্যাপ্টার হচ্ছে 6টা, 4.1 থেকে 4.6। আর আমরা 4.4 পড়াচ্ছিলাম গত ক্লাসে। 4.4টা আমরা শেষ করতে পারি নাই, সেটাই আজকে আবার শেষ করবো বাকিটা। তারপরে বাকি থাকবে 5 আর 6। 5 আর 6টা আমরা একটা ক্লাসে শেষ করে দিব, কারণ ওটা খুব বেশি কিছু নাই। এরপরে আমরা আবার কোশ্চেন দিয়ে দিব নেক্সট ক্লাসে, চ্যাপ্টার 4 যত কোশ্চেন হতে পারে। তারপরে গিয়ে আমরা নতুন করে আবার চ্যাপ্টার 1 থেকে শুরু করব, কারণ চ্যাপ্টার 1 আসলে এ সেকশনে শেষ হয়েছিল, কিন্তু বি এর মনে হয় কিছুটা শেষ হয়েছে, আর বাকিটা তো 2 ধরাই হয় নাই ওদের। এই কারণে যারা বি সেকশনে ছিল তারা অবশ্যই ক্লাসগুলো করতে হবে, কারণ আমরা নেক্সট থেকে এরপরে চ্যাপ্টার 1-এ চলে যাব, আর একটা দুটা ক্লাসের পরেই। আচ্ছা, এবার আসি আমরা চ্যাপ্টার এই 4.4-এ। আমরা গত ক্লাসে যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে লাস্ট ছিল হচ্ছে গিয়ে প্রাইস অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজি। দেখো উপর থেকে এই যে 4 নাম্বার পর্যন্ত পড়ানো হয়েছিল, 5 নাম্বারটা শুরু করেছিলাম, তারপর সময় শেষ হয়ে যাওয়ার কারণে আর শেষ করতে পারিনি। তো আজকে সেই প্রাইস চেঞ্জই শুরু করি ওখান থেকে। প্রাইসিং এর ব্যাপারটা যেহেতু আমরা এর আগেও অনেকগুলো কোর্সে পড়েছি, তো সেই জন্য খুব বেশি ডিটেলসে আলোচনা যাব না। আসলে তাহলে প্রাইস চেঞ্জটা কি? মূল্যের পরিবর্তন। মূল্য কখন পরিবর্তন হয়, মানে মূল্য পরিবর্তন মানেই হচ্ছে হয় মূল্যের হ্রাস হবে অথবা মূল্যের বৃদ্ধি হবে। তো সেটা কি বলা হচ্ছে কি প্রাইস চেঞ্জ। আর এর পাশাপাশি আমরা এই কোশ্চেন থেকে যেটা শিখবো সেটা হচ্ছে যখন প্রাইস চেঞ্জ হয়, অর্থাৎ যখন বৃদ্ধি করা হয় বা বাড়ানো হয়, তখন আমাদের কাস্টমারদের রিয়াকশন কেমন হয়, প্রতিক্রিয়াটা কেমন হয়, এবং আমাদের যারা কম্পিটিটরস আছে ওদের প্রতিক্রিয়া কেমন হবে। আর যখন অন্য কোম্পানিগুলো প্রাইস চেঞ্জ করবে তখন আমাদের প্রতিক্রিয়া কেমন হবে বা আমাদের সাড়া কেমন হবে। আমরা এই প্রাইস চেঞ্জ কোশ্চেনে আমরা এই কয়েকটা জিনিস শিখবো। তো প্রথমেই আসো, দেখো যে নীল কালারের মার্ক করা আছে সেটা হচ্ছে গিয়ে ইনিশিয়েটিং প্রাইস চেঞ্জ, অর্থাৎ যখন প্রাইসটাকে পরিবর্তন করা হচ্ছে। সেই পরিবর্তন হচ্ছে গিয়ে দুই ভাবে, একটা হচ্ছে প্রাইস কাটস, এরপর 2 নাম্বার পয়েন্টসে প্রাইস ইনক্রিজ, অর্থাৎ মূল্য কমিয়ে দেওয়া হচ্ছে বা হ্রাস করা হচ্ছে, আর একটা হচ্ছে গিয়ে মূল্য বৃদ্ধি করা হচ্ছে। তো হ্রাসটা কেন করা হয়? প্রথমে আসি, হ্রাসটা করার কারণ হচ্ছে এক্সেস ক্যাপাসিটি, অর্থাৎ যখন অতিরিক্ত উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে, অর্থাৎ যদি আমার কোম্পানির উৎপাদন ক্ষমতা বাড়ে, তখন আমরা জানি যে উৎপাদন ক্ষমতা বেড়ে গেলে উৎপাদন বৃদ্ধি পায়, উৎপাদন বৃদ্ধি পেলে অটোমেটিক উৎপাদন ব্যয় কমে যায়। তো উৎপাদন ব্যয় কমে গেলে তখন কিন্তু কোম্পানিগুলো চেষ্টা করে পণ্যের মূল্য কমিয়ে দেওয়ার। তাহলে এই মূল্য পরিবর্তনের বা মূল্য কমিয়ে দেওয়ার পিছনে একটা কারণ হচ্ছে এক্সেস ক্যাপাসিটি। দেন হচ্ছে ফলিং মার্কেট শেয়ার, অর্থাৎ যদি বাজার শেয়ার পড়ে যায়, অর্থাৎ কোনো কারণে আমার মার্কেটের শেয়ারের সংখ্যা কমে গেল, অর্থাৎ কাস্টমারের সংখ্যা কমে যেতে পারে। এটা কেন হতে পারে? আমাদের হয়তো তীব্র প্রতিযোগিতা হতে পারে, যেটার কারণে দেখা গেছে যে অন্য কোম্পানিগুলো অনেক ভালো পণ্য নিয়ে আসছে, তখন দেখা যায় যে অটোমেটিক পণ্যের মূল্য হ্রাস করতে হয়। এরপরে আসি আনউইলিংনেস টু বাই প্রোডাক্ট, অর্থাৎ আমরা যখন পণ্য ক্রয়ে ক্রেতাদের মধ্যে অনাগ্রহ দেখব, তখন দেখা যায় যে প্রাইসটাকে কি করা হয়, প্রাইসটাকে তখন কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ আমার কোম্পানির পণ্যের প্রতি ক্রেতার আকর্ষণ কমে গেছে, সেই কারণে পণ্যের মূল্য হ্রাস করা হচ্ছে। আর কখন পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়? 2 নাম্বার পয়েন্টস দেখো, ইনিশিয়েটিং প্রাইস ইনক্রিজ। তো বৃদ্ধি করা হয় যখন কস্টের ইনফ্লেশন দেখা যায়। ইনফ্লেশন মানে হচ্ছে স্ফীতি, কস্ট মানে হচ্ছে ব্যয়, আর ব্যয় স্ফীতি মানে কি? যখন দেখা যাচ্ছে যে উৎপাদন ব্যয় বেড়ে গেছে,
স্ফীতি মানে হচ্ছে বেড়ে যাওয়া, যখন উৎপাদন খরচ বেড়ে যাবে অটোমেটিক তখন কি করতে হবে, পণ্যের প্রাইস বাড়াতে হবে। এরপর আসি ওভার ডিমান্ড, অনেক সময় অতিরিক্ত যদি চাহিদা বেড়ে যায় তখনও দেখা যায় যে পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়, কারণ অতিরিক্ত চাহিদার কারণে সাপ্লাই দিতে পারে না, তখন ওই কাস্টমারদেরকে কিছুটা ডিমান্ড কমানোর জন্য কিছু পণ্যের প্রাইস বাড়িয়ে দেওয়া হয়। তারপর আসি উইক কম্পিটিটরস এক্সিস্টেন্স, যদি দেখি যে আমার যারা প্রতিযোগী আছে মানে আমার কোম্পানির সাথে মিল রেখে ওরা খুব একটা বেশি বাজারে অবস্থান করতে পারছে না বা বাজারে তাদের অবস্থান খুবই দুর্বল, তখন দেখা যায় কোম্পানিগুলো একচেটিয়া ব্যবসা করার জন্য পণ্যের মূল্যটাকে অনেক বাড়ায় দেয়, কারণ জানে যে আমি পণ্য মূল্য বাড়ালে আমার কাস্টমার আমাকেই কিনবে, অন্য কোম্পানিকে কিনবে না। ইনক্রিজিং দ্য সাপ্লাই অফ মানি, যদি বাজারে মানি মানে কি বলে টাকার যদি অ্যামাউন্ট অনেক বেশি, অর্থের যোগান যেটাকে বলা হয়, যদি সাপ্লাই অফ মানি যদি বেড়ে যায় তখনও দেখা যায় কি করা হয়, পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়, বাড়িয়ে দিয়ে টাকাকে কিছুটা মার্কেট থেকে সরিয়ে আনা হয়। এরপরে আসি নীল কালার, দেখো আবার সেই মেইন পয়েন্টস আমরা চলে যাচ্ছি। বায়ার রিয়াকশন টু প্রাইস চেঞ্জ, অর্থাৎ যখন মূল্যের এই পরিবর্তন হয় তখন ক্রেতাদের মনে কি প্রতিক্রিয়া আসে। প্রতিক্রিয়া আসে কিরকম, সেটা হচ্ছে যে ক্রেতার যখন মূল্য কমিয়ে দেওয়া হয়, অর্থাৎ কমিয়ে দিই বা বাড়িয়ে দিই, যদি কমিয়ে দেয় তাহলে কি হয়, কমিয়ে দিলে ওরা মনে করে যে নিশ্চয়ই পণ্যের মান খারাপ হয়ে গেছে তাই পণ্যের মূল্য কমায় দিচ্ছে, এটা কারণ হতে পারে। অথবা হতে পারে যে ওরা মনে করছে যে ওরা আমাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য দাবি করছে যাতে ওরা লাভ বেশি নিতে পারে, অর্থাৎ অধিক মুনাফার আশায় ওরা পণ্যের মূল্য বাড়িয়ে দিয়েছে, এই কারণে ওরা কাস্টমারদের মধ্যে রিয়াকশন দেখা যায়। অথবা যদি মূল্যের মানে হ্রাস করা হয় তখন দেখা যায় যে বৃদ্ধি করা হয়, তখন কারণটা ওরা বুঝতে পারে যে বায়াররা যে নিশ্চয়ই পণ্যের চাহিদা অনেক বেড়ে গেছে তাই পণ্যের মূল্য বাড়ায় দিছে। এরপরে হতে পারে যেটা যে পণ্যের হয়তোবা যোগান কম বাজারে তাই পণ্যের মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকগুলো বায়ারদের রিয়াকশন দেখা যায় যদি কোনো কারণে পণ্যের মূল্য কোম্পানি বাড়িয়ে বা কমিয়ে দেয়। এরপর আসি কম্পিটিটরস রিয়াকশন টু প্রাইস চেঞ্জ, সেকেন্ডে নীল রঙের পয়েন্টসটা দেওয়া আছে, অর্থাৎ যদি আমি পণ্যের মূল্য পরিবর্তন করি, অর্থাৎ যদি বাড়াই দিই বা কমাই দিই, তাহলে কম্পিটিটরদের মধ্যে কি ধরনের চেঞ্জ আসে, প্রতিযোগীরা কিভাবে সেটাকে প্রতিক্রিয়া করে। সেটা হচ্ছে যে যদি কমাই দিই তাহলে দেখা যায় প্রতিযোগী কোম্পানিও কিন্তু আমার সাথে সাথে পণ্যের মূল্য কমাতে পারে, অথবা করতে পারে পণ্যের মূল্য না কমিয়ে ওরা বাজার থেকে পণ্যকে নিয়ে যেতে পারে, যে না আমার সাথে তুলনা করে পারছে না, আমি তাহলে বাজার থেকে সরে যাই, সেটাও হতে পারে। অথবা যেটা করতে পারে ওরা এমন ভাবে পণ্যের মূল্য কমাতে পারে যেটা আমি কমাইছি তার থেকে আরো বেশি কমা দিতে পারে, যাতে করে ওরা পুরো বাজার দখল করতে পারে। তো এইরকম রিয়াকশন দেখা যায় কম্পিটিটরদের মধ্যে। এছাড়া যদি কম্পিটিটর যদি দেখে যে না, যে আমি প্রতিযোগী পণ্য আমি মূল্য বৃদ্ধি করে দিয়েছি, আমি যদি পণ্যের মূল্য বাড়াই দিই, তখন দেখা যায় কোম্পানিগুলো অনেক সময় যেটা কি করে, অনেক মুনাফা অর্জনের আশায় ওরা তখন কি করে কোম্পানির পণ্যের মূল্য আমাদের সাথে সাথে ওরাও বাড়ায় দিতে পারে, যে না যদি এখন আমরা কমায় রাখি তাহলে আমাদের কাস্টমার আমাদের কাছে নাও আসতে পারে, যেহেতু অন্য কোম্পানি কমায় ফেলছে। এছাড়া যেটা হতে পারে ওরা অনেক বেশি পণ্য বাজারে আনতে পারে, যে তাহলে পণ্যের সংখ্যা বাড়ায় দিই, তাহলে পরে আমাদের প্রতি কাস্টমারদের একটা মনোভাব চেঞ্জ হবে। এইসব রিয়াকশন দেখা যায় পণ্যের মূল্য যদি আমরা কোম্পানি বাড়াই দিই, তখন কম্পিটিটরসের মধ্যে এরকম রিয়াকশন দেখা যায়। আরেকটা বলতেছে রেসপন্ডিং দ্য প্রাইস চেঞ্জ, এটা হচ্ছে যখন অন্য কোম্পানি পণ্যের মূল্য চেঞ্জ করবে তখন আমাদের রেসপন্স কেমন হবে, মানে অন্য কোম্পানি এবার যদি বাড়িয়ে দেয় বা কমিয়ে দেয় তাহলে আমরা কি করব। তাহলে আমরা যেটা করতে পারি, আমরা ওদের মতো করে আমরাও বাড়াতে কমাতে পারি, অথবা আমরা চাইলে পণ্যের সংখ্যা বাড়াতে পারি বাজারে, অথবা ভালো কোনো বিজ্ঞাপন দিতে পারি যাতে করে কাস্টমার আমার প্রতি আবার আকৃষ্ট হয়। এরকম অনেকগুলো রেসপন্স তখন দেখা যায় যে আমাদের মধ্যে দেখা যেতে পারে। এই হচ্ছে গিয়ে প্রাইস চেঞ্জের ফলে যেসব বিষয় উঠে আসে। নেক্সট কোশ্চেন দেখো, ফ্যাক্টরস টু কনসিডার ওয়েন সেটিং প্রাইস, অর্থাৎ যখন প্রাইসটাকে আমরা সেটিং করি বা আমরা মূল্য নির্ধারণ করি তখন কি কি বিষয় আমাদেরকে প্রভাবিত করে। তো প্রভাবিত করে হচ্ছে প্রথমে দেখো কি দিয়েছে, কাস্টমার পারসেপশন অফ ভ্যালু, ক্রেতার ভ্যালু সম্পর্কে ক্রেতার প্রত্যক্ষণটা কি থাকে। অর্থাৎ আমরা যেহেতু বলেছি যে ভ্যালু আর প্রাইস কিন্তু এক জিনিস না, সম্পর্ক কিছুটা আছে, কিন্তু ভ্যালু হচ্ছে যখনই ক্রেতার কাছ থেকে আমি যা আদায় করতেছি, অর্থাৎ যে অর্থটা আমি ক্রেতার কাছ থেকে আদায় করতেছি যদি আমি তার থেকে সুবিধা বেশি দিই সেটাই হচ্ছে গিয়ে ভ্যালু। তো ক্রেতা সবসময় চায় যে যে অর্থ দিয়ে পণ্যটা কিনবে তার থেকে সুবিধা বেশি পাবে। তো এখন আমাদের কাজ হচ্ছে সেই ক্রেতাদের কাছ থেকে আমাদের সেই ভ্যালুটাকে খুঁজে বের করা, বিক্রেতারা আসলে আমাদের কাছ থেকে কি পরিমাণ সুবিধা চায় আর তার বিনিময়ে সে কত টাকা আমাকে পে করতে চায়। তো তার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে গুড ভ্যালু প্রাইসিং, একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড প্রাইসিং।
গুড ভ্যালু প্রাইসিং মানে কি, যখন দেখা যাচ্ছে যে যেই পণ্যটা আমি বাজারে এনেছি, যখন কাস্টমার মনে করবে যে না, পণ্যের মানের সাথে প্রাইসিং একদম পারফেক্ট, সেটা হচ্ছে গুড ভ্যালু প্রাইসিং। যেমন আমরা এখন যে 500 ml এর একটা কোক কিনে খাই, 500 ml এর কোকের দাম যদি 25 টাকা হয়, কাস্টমার কিন্তু জানে যে এটাই পারফেক্ট হয়েছে। বা যদি এখন অন্য কোনো কোম্পানি সে বলে যে না, 500 ml এর দাম কমিয়ে দেওয়া হয়েছে বা 500 ml এর দাম বাড়িয়ে দিয়ে 40 টাকা করা হয়েছে, তখন দেখা যাবে যে ওই কাস্টমার মধ্যে চেঞ্জ আসবে যে না, তাহলে এটা তো যেটা যা খাচ্ছি এতদিন ধরে ভালোই তো খাচ্ছি, তাহলে কেন প্রাইস বাড়ানো হলো। আবার কমাই দিলে ভাববে যে কেন কমাই দিল, আমার পণ্যের মান খারাপ হয়েছে। এটাকে বলছে গুড ভ্যালু প্রাইসিং, মানে পণ্যের মানের সাথে বা পণ্যের সুবিধার সাথে প্রাইসিং একদম পারফেক্ট। আর ভ্যালু অ্যাডেড প্রাইসিং যেটা 2 নাম্বার পয়েন্টসে বলছে, সেটা আরেকটা কৌশল। সেটা হচ্ছে কি, যে যেই পণ্যটা আমি কিনতেছি, আমি জানি যে পণ্যের দাম 10 টাকা হওয়া উচিত, কিন্তু আমি দিচ্ছি 12 টাকা। কেন দিচ্ছি? কারণ আমার যে কোম্পানির পণ্য আমি কিনছি, সেই কোম্পানির এত বেশি ডিমান্ড বা এত বেশি নামকরণ বা এত ব্র্যান্ড ইমেজ আছে, যে আমি জানি যে এখানে 2 টাকা বেশি দিলেও কাস্টমার অখুশি হবে না, মানে খুশি হয়ে এটা কিনবে। ওটা হচ্ছে কি ভ্যালু অ্যাডেড প্রাইসিং, মানে আমি মূল্যের সাথে আরো ভ্যালু যোগ করেছি। যেমন সনি কোম্পানির টিভির দাম অন্যান্য কোম্পানি থেকে অনেক বেশি, অথচ কিন্তু সব টিভি গুলো কিন্তু চায়না থেকে আসে। তারপরেও কেন দাম বেশি কম? কারণ হচ্ছে ওই সনির একটা ব্র্যান্ড ইমেজ আছে, যেটার কারণে ওরা কি করছে, প্রাইসিংটাকে একটা ভ্যালু যোগ করে প্রাইস করতেছে, যে আমার কোম্পানির যেটা একটা নাম আছে, যে আমার কোম্পানিটা বেটার অনেক কোম্পানি থেকে, এই কারণে আমাকে আপনার বেশি পে করতে হবে। এবং কাস্টমার তাই করতেছে, বেশি পে দিয়ে কিন্তু ওরা ওটা কিনে নিয়ে যাচ্ছে। ওটা হচ্ছে কি ভ্যালু অ্যাডেড প্রাইসিং। এরপর আসি কোম্পানি অ্যান্ড প্রোডাক্ট কস্ট, সেকেন্ড মেইন পয়েন্টস। অর্থাৎ যে কোম্পানি থেকে আমরা যে কোম্পানিতে পণ্য উৎপাদিত হচ্ছে, সেই কোম্পানি এবং পণ্যের যে উৎপাদন ব্যয়, এই দুটার সাথে কি কি প্রভাবিত করে। প্রথমে আছে টাইপস অফ কস্ট। আমরা জানি কস্ট 3 রকম, একটা হচ্ছে গিয়ে স্থির ব্যয়, একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়, আর একটা হচ্ছে মোট ব্যয়, অর্থাৎ স্থির আর পরিবর্তনশীল যোগ করে মোট ব্যয়। তো কোম্পানিকে সবসময় মাথায় রাখতে হবে, যখন আমি প্রাইসিং করব, আমাকে এই টাইপস অফ কস্টটাকে মাথায় রেখে করতে হবে। অর্থাৎ উৎপাদন ব্যয় মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয় আর স্থির ব্যয়, দুটাকে আমার বিবেচনায় আনতে হবে, এনে আমি পণ্যের প্রাইসিং করব। এরপর আসি 2 নাম্বার মেইন পয়েন্টস, কস্ট অ্যাট ডিফারেন্ট লেভেলস অফ প্রোডাকশন। অর্থাৎ পণ্যের উৎপাদনের বিভিন্ন স্তরে পণ্যের কিন্তু ব্যয় বিভিন্ন রকম হয়। কিভাবে? দেখো, যখন প্রথম পণ্যটা বাজারে আমি তৈরি করব, তখন কিন্তু প্রোডাকশন কস্ট হবে একরকম। আবার যখন আমি অনেক দিন ধরে পণ্য তৈরি করছি, আমার একটা এক্সপেরিয়েন্স চলে আসছে, তখন দেখা যাবে যে আমার উৎপাদন ব্যয়টা একটু কমে যাচ্ছে। তার মানে বিভিন্ন লেভেলে কিন্তু আমার উৎপাদন খরচ বিভিন্ন রকম হচ্ছে, তখন সেটা বিবেচনা করেই কিন্তু আমাকে পণ্যের প্রাইসিং করতে হবে। এরপর আসি কস্ট অ্যাজ এ ফাংশন অফ প্রোডাকশন এক্সপিরিয়েন্স। অর্থাৎ প্রোডাকশন এক্সপিরিয়েন্স মানে শ্রমিকদের যখন অভিজ্ঞতা বেড়ে যায়, তখন দেখা যায় যে অল্প শ্রমিক দিয়ে অনেক বেশি উৎপাদন করা যাচ্ছে, এবং ফলে উৎপাদন খরচ কমে যাচ্ছে। তাহলে উৎপাদন খরচ কমে গেলে আমাকে মাথায় রাখতে হবে, আমাকে অবশ্যই প্রাইসিংটাও কম করতে হবে। তাহলে এই বিষয়গুলো দেখা যাচ্ছে প্রভাবিত করে কোম্পানির প্রাইসিং এর ক্ষেত্রে। এরপরে 4 নাম্বার মেইন পয়েন্টস আছে কস্ট প্লাস প্রাইসিং, আর 5 নাম্বার ব্রেক ইভেন অ্যানালাইসিস বা টার্গেট ওরিয়েন্টেড প্রাইসিং। এই দুইটা জিনিস একটা কোশ্চেন আকারে নেক্সট কোশ্চেন আমরা পড়াবো, যেটা এখানে এখন আর আলোচনা করতেছি না। নেক্সট কোশ্চেনে আমরা যাব, সেখানে আমরা ডিটেলস বলবো। আর এই দুইটাকে 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্টসটাকে বলা হয়, যদি প্রশ্ন আকারে আসে তাহলে আসবে ডিসকাস দ্য ডিফারেন্ট প্রাইসিং স্ট্র্যাটেজি। তখন বুঝতে হবে যে প্রাইসিং স্ট্র্যাটেজি যখন চাইবে, তখন তোমাদের অ্যান্সার করতে হবে এই 4 নাম্বার আর 5 নাম্বার পয়েন্টসটা। এটা কিন্তু 10 মার্কের কোশ্চেন আকারে আসতে পারে, শুধু এই 4 আর 5 মিলে। তাহলে আমরা যেটা পড়ছি এখন, ফ্যাক্টরস টু বি কনসিডার ওয়েন সেটিং প্রাইস। তাহলে সেটিং প্রাইস যেমন 10 মার্কের পুরোটা কোশ্চেন, আবার শুধু 4 আর 5 মিলেও কিন্তু 10 মার্কের কোশ্চেন আসতে পারে। তাহলে এখন যদি তোমাদের প্রশ্ন আসে, তাহলে ম্যাডাম অ্যান্সার করার সময় তাহলে আমরা 4 আর 5 কি অনেক বেশি লিখতে হবে না? তখন কিন্তু যখন 10 মার্কের এই ফ্যাক্টরস টু বি কনসিডার আসবে, তখন কিন্তু 4 নাম্বার আর 5 নাম্বারটা ডিটেলসলি আলোচনা করার কোনো দরকার নাই। তখন জাস্ট আপনি সংক্ষেপে কাকে বলে এটা সম্পর্কে একটু আলোচনা করে দিবা, দিয়ে এই 10 মার্কের অ্যান্সার শেষ করতে হবে, কারণ তোমাকে উপরের পয়েন্টগুলো লিখতে হবে। বাট যখন 10 আলাদাভাবে আসবে, তখন অনেক কিছু লিখতে হবে। তো সেটা পরের কোশ্চেনে যাব, তার আগে এবার নেক্সট কোশ্চেনে আসি। আদার ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল কনসিডারেশন অফারিং প্রাইস ডিসিশন। এতক্ষণ আমরা যেটা পড়েছিলাম সেটা ছিল ফ্যাক্টরস টু বি কনসিডার ওয়েন সেটিং প্রাইস, ওই অর্থাৎ ফ্যাক্টরসই ছিল। সেটার সাথে সাথে আরো কিছু ইন্টারনাল বা এক্সটার্নাল ফ্যাক্টরস আছে, সেটা আমরা এখন পড়বো 10 মার্কের কোশ্চেনে। পরীক্ষায় যখন প্রশ্ন আসবে,
তখন তোমাকে দেখতে হবে কোশ্চেনে কোন ফ্যাক্টরস চাইছে, শুধু ফ্যাক্টরস চেয়েছে নাকি ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরস চেয়েছে। যদি ইন্টারনাল এবং এক্সটার্নাল ফ্যাক্টরস চাই তাহলে এখন যেটা পড়াবো সেটা লিখতে হবে, আর যদি শুধু ফ্যাক্টরস টু বি কনসিডার ওয়েন সেটিং প্রাইস চাই তখন কিন্তু ওই আগের কোশ্চেনটা লিখতে হবে। তাহলে এখন আসেন ইন্টারনাল এক্সটার্নাল ফ্যাক্টরসটা কি তার আগে বলে রাখি। এই প্রথম যে দুইটা আমরা এই যে নীল কালারের মার্ক করে দিয়েছি এই গোল করে, এই প্রথম দুইটা পয়েন্টস হচ্ছে ইন্টারনাল ফ্যাক্টরস, আর বাকি যে পয়েন্টসগুলো নিচের দিকে আছে সবগুলো হচ্ছে কি এক্সটার্নাল ফ্যাক্টরস। তাহলে এখন ইন্টারনাল ফ্যাক্টরসটা আগে করি। সেটা হচ্ছে কি, ইন্টারনাল মানে কিন্তু বুঝতে হবে নিয়ন্ত্রণযোগ্য কিছু ফ্যাক্টরস আছে, উপাদান আছে যেগুলো কোম্পানি নিজেরা নিয়ন্ত্রণ করতে পারে। সেই ফ্যাক্টরসগুলো কিভাবে প্রাইসিং এর ক্ষেত্রে আমাদেরকে প্রভাবিত করে। প্রথমে বলছে ওভারঅল মার্কেটিং স্ট্র্যাটেজি অবজেক্টিভ এন্ড মিক্স, অর্থাৎ আমাদের বাজারকরণ যে টোটাল সামগ্রিক কৌশল আছে সেটা, আমাদের উদ্দেশ্য, আর আমাদের যে মিক্স কোনটা সেটা হচ্ছে যে 4P, সেই চারটা জিনিসকে বলতেছে অবশ্যই কি করতে হবে, বিবেচনায় আনতে হবে। মানে আমার যে কৌশল, আমার যে উদ্দেশ্য, আর আমার যে পণ্য প্রাইস প্রমোশন আছে এগুলোর সাথে আমাকে অবশ্যই সামঞ্জস্যতা রেখে আমার প্রাইসিং করতে হবে। দেন আসি অর্গানাইজেশনাল কনসিডারেশন, সাংগঠনিক কিছু বিবেচ্য বিষয়। আমার সংগঠনটা মানে আমার কোম্পানিটা কি ধরনের, আমার কোম্পানি যে ধরনের আমাকে মাথায় রাখতে হবে, আমাকে সেরকম পণ্যের প্রাইসিং করতে হবে। এখন যদি আমি মনে করি যে আমি একটা বুটিক শপ, আমি কিছু ড্রেস তৈরি করি যেটা আমার নিজের ডিজাইন, তো নিজের ডিজাইনের বুটিক হওয়া সত্ত্বেও যদি আমি মনে করি যে আমি অনেক হাই প্রাইস প্রোডাক্ট নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু এটা সত্যি যে আমার কিন্তু পণ্য বাজারে বিক্রি হবে না। কেন হবে না? কারণ এরকম অনেক বুটিক শপই আছে যাদের সাথে আমাদের কম্পিটিশন করতে হয়। তো সেই ক্ষেত্রে যদি আমি আলাদা কিছু তৈরি করে আনিও, তাহলে আমাকে কাস্টমারকে বোঝাতে হবে যে আমার শুধু ডিজাইনের প্রাইসিংই না, আমার কিন্তু পণ্যের যে খরচ হয়েছে, অর্থাৎ আমি ভালো কোয়ালিটির প্রোডাক্টের কারণেই কিন্তু আমার প্রাইসটা বেড়েছে, সেটা কিন্তু বোঝাতে হবে। কিন্তু আবার যদি এটা মনে হয় যে না, আবার এটাও ঠিক যে ছোট কোম্পানি হই, মানে আমি যেহেতু একা একজন পার্সোনাল এন্টারপ্রেনিয়ার যদি হই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমি হাই প্রাইস করলে আমি বাজারে টিকতে পারবো না। সেই কারণে বলা হচ্ছে তোমার সংগঠনের কিছু বিবেচ্য বিষয় আছে, সেটাকে মাথায় রেখে তোমার কোম্পানির প্রাইসিং করতে হবে। বাট যদি এই সেম জিনিসটা ইউনিলিভার কোম্পানি হয়, স্কোয়ার কোম্পানি হয়, ওরা কিন্তু নতুন পণ্য যখনই আনে, হাই প্রাইস হোক বা লো প্রাইস হোক, ওরা জানে যে বাজারে ওদের কাস্টমার ওদেরকে গ্রহণ করবেই, কারণ ওরা একটা এমন অবস্থানে পৌঁছাই গেছে, কোম্পানি সম্পর্কে কাস্টমারদের ধারণাই আছে যে ইউনিলিভার স্কোয়ার হচ্ছে ভালো ব্র্যান্ডের কোম্পানি, এরা কখনোই খারাপ পণ্য আনবে না, সো প্রাইস বেশি হলেও আমরা এটা কিনতে বাধ্য। এটা হচ্ছে কি অর্গানাইজেশনাল কনসিডারেশন, এগুলো ইন্টারনাল ফ্যাক্টরস যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আর যেটা 3 নাম্বার থেকে এখন পড়াচ্ছি, 3 নাম্বার মার্কিং যেটা নীল কালারের, দ্য মার্কেট অ্যান্ড ডিমান্ড, সেটা হচ্ছে গিয়ে বাজারের সাথে ডিমান্ডের কিছু সম্পর্ক আছে। বাজার সম্পর্কে আমরা জানি বাজার হচ্ছে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি, তো বাজারের সাথে ডিমান্ডের একটা রিলেশন আছে। সেই বাজারের সাথে ডিমান্ডের রিলেশন করে কিছু টাইপস অফ মার্কেট বের করা হয়েছে। এটা সাধারণত, এটা আসলে বেসিক্যালি যারা ইকোনমিক্স আছেন, যারা অর্থনীতিবিদ, ওরা গবেষণা করে বাজারের সাথে চাহিদা তুলনা করে কয়েকটা মার্কেট বের করেছে। বলতেছে এরকম বাজারে এই ধরনের মার্কেটগুলোর কারণেও পণ্যের প্রাইসিং চেঞ্জ হয়। তো সেই মার্কেটগুলোর নামগুলো কি দেখো দেওয়াই আছে, প্রথমে এ নাম্বার দিয়ে পিওর কম্পিটিশন মার্কেট, অর্থাৎ যার বাংলা হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রাইসিংটা কেমন হবে, তার আগে জানি আমরা এটা পূর্ণ প্রতিযোগিতা বাজারটা কি। এটা আমরা ইকোনমিক্সও আগে পড়েছি, এর আগের কোর্সগুলোতেও আমরা পড়েছি। পূর্ণ প্রতিযোগিতা বাজারে বলতেছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং প্রত্যেক বিক্রেতাই কিন্তু একই ধরনের পণ্য বিক্রয়ে নিয়োজিত থাকবে। অর্থাৎ এমন একটা বাজার যে বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যাও প্রচুর এবং যারা যে পণ্য তারা সেল করছে সেই পণ্যের দেখতে এবং মানের দিক থেকে সব দিক থেকে একই রকম। সেটা উদাহরণ কি হতে পারে, যেমন লবণের বাজার, লবণ যত কোম্পানি আছে বাজারে সব লবণ কিন্তু একই টাইপের, যেন প্রাইসিং সবার সেম। চালের বাজার, এটাও কিন্তু পিওর কম্পিটিশন মার্কেট, প্রচুর ক্রেতা আছে বিক্রেতা আছে এবং প্রত্যেকের পণ্যের প্রাইস অলমোস্ট সেম। এরপর আসি মনোপলিস্টিক মার্কেট, যেটাকে বলা হচ্ছে গিয়ে এটা মনোপলিস্টিক কম্পিটিশন হবে, আমি এটা ভুলে লিখি নেই, এটা মনে হবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, তোমরা এটা কারেকশন করে নিও। মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট হবে, অর্থাৎ একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারেও বলা হচ্ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা অনেক, কিন্তু ওরা যখন পণ্যটাকে বাজারে সেল করে তখন দেখা যায় যে সামান্য কিছু পরিবর্তন করে, অর্থাৎ এদের প্রোডাক্টের প্রাইসটা সবার সেম না আগের পয়েন্টস এর মতো। এই মনোপলিস্টিক কম্পিটিশনে দেখা যাচ্ছে ক্রেতা বিক্রেতার সংখ্যা বেশি, কিন্তু
পণ্যের প্রাইস কোম্পানিগুলোর সেম না, কারণ হচ্ছে ওরা নিজেদের পণ্যের মধ্যে কিছু মানের, কিছু বৈশিষ্ট্যের বা কিছু প্যাকেজিং এর ডিজাইনের কিছু চেঞ্জ করে পণ্যের প্রাইসের একটু বাড়ায় বা কমায় রাখে। এটাকে বলা হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। এরপর আসে অলিগোপলিস্টিক মার্কেট। এই বাজারে আবার বিক্রেতার সংখ্যা অনেক কম, কিন্তু এরা যারা আছে তারা মোটামুটি একই টাইপের সিমিলার প্রোডাক্ট, মানে সমজাতীয় পণ্যগুলো বা বিকল্প পণ্যগুলো সেল করে। যেমন মোবাইল বাজার হতে পারে, মোবাইল মার্কেট আমরা জানি সারা ওয়ার্ল্ডে মোবাইল কোম্পানি হাতে গোনা কয়েকশো 100-200 হবে। তো এই মোবাইল কোম্পানিগুলো যারা আছে তারা দেখা যাচ্ছে যে মোটামুটি একই টাইপের পণ্য, মানে যখনই কোনো ব্র্যান্ড কোনো ফিচার নিয়ে পণ্য নিয়ে আসে, অন্য কোম্পানি সেম ফিচারেরই পণ্য নিয়ে আসে, কিন্তু প্রাইসিং এর দিক থেকে কিছুটা ডিফারেন্স হয়, কারণ ডিমান্ডের কারণে, মানে কোম্পানির ইমেজের কারণে। তো সেটা হচ্ছে কি অলিগোপলিস্টিক মার্কেট। আর লাস্টে হচ্ছে পিওর মনোপলি মার্কেট, অর্থাৎ পূর্ণ একচেটিয়া বাজার, যেই বাজারে একজন বিক্রেতা কিন্তু ক্রেতা অসংখ্য। তো যখনই একজন বিক্রেতা থাকবে, এটা খুব বোঝা যাচ্ছে পণ্যের প্রাইস অনেক হাই হবে, কারণ বিক্রেতা জানে তো যে আর তো কেউ নাই আমার আমার সাথে কম্পিটিশন করার। তো আমি যদি প্রাইস কমায়ও দিই সেটাও কাস্টমার কিনবে, আমি যদি বাড়ায়ও দিই সেটাও কাস্টমার কিনবে। তাহলে এক্সাম্পল কি হতে পারে, যেমন বাংলাদেশে আমাদের সরকারি যে বাজারগুলো আছে, যারা আমাদেরকে এই যে ওয়াসা ডেসা, এরা হচ্ছে পিওর মনোপলি মার্কেট। সারা বাংলাদেশে কিন্তু এই সরকারি এই ইলেকট্রিসিটি যারা দিচ্ছে ওই একটাই কোম্পানি, সরকারি কোম্পানি। তো এরা হচ্ছে গিয়ে পণ্যের প্রাইস যদি বাড়ায় দেয়, কাস্টমারদের কিছুই করার নাই, এটাই কিনতে হবে। এটা হচ্ছে পিওর মনোপলি মার্কেট। এরপরে আসি আমরা 2 নাম্বার পয়েন্টসে। এখানে এটা তো নাম্বার সিকোয়েন্স ভুল হয়ে গেছে, এটা 2 নাম্বার হবে, কনজিউমার পারসেপশন অফ প্রাইস এন্ড ভ্যালু। অর্থাৎ আমরা এখন পড়লাম প্রাইসিং ডিফারেন্ট টাইপস অফ মার্কেট, মানে বিভিন্ন বাজারে পণ্যের মূল্য বিভিন্ন হয়, সেটা বিবেচনা করতে হবে। আর এটা হচ্ছে কনজিউমার পারসেপশন অফ প্রাইস এন্ড ভ্যালু, ক্রেতা প্রাইস এবং ভ্যালুর সাথে কিভাবে প্রত্যক্ষণ করে, কিভাবে দেখে, মানে প্রাইস আর ভ্যালুর মধ্যে ওরা কোনো পার্থক্য করে কিনা, অবশ্যই পার্থক্য করে, এবং সেটা বিবেচনা রেখেই আমাদেরকে প্রাইসিং করতে হবে। অ্যানালাইজিং দ্য প্রাইস ডিমান্ড রিলেশনশিপ। আমরা জানি প্রাইসের সাথে ডিমান্ডের রিলেশনশিপটা কিন্তু অবশ্যই বিপরীতমুখী। কেন? কারণ হচ্ছে যখন প্রাইস বাড়িয়ে দেওয়া হয় ডিমান্ড কমে, আর প্রাইস যখন কমিয়ে দেওয়া হয় ডিমান্ড বাড়ে। তাহলে প্রাইসের সাথে ডিমান্ড রিলেশন বিপরীতমুখী, সেটাকে অবশ্যই মাথায় রেখে প্রাইসিং করতে হবে। এরপর আসি প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ মূল্যের সাথে চাহিদার স্থিতিশীলতা। এটার মানে হচ্ছে গিয়ে যদি আমি প্রাইস চেঞ্জ করি তাহলে আমার ডিমান্ড অনেক বেশি চেঞ্জ হবে। এটা হচ্ছে প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, অর্থাৎ মূল্যের বৃদ্ধির ফলে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয় তাকে বলা হয় প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। আর যদি মূল্যের পরিবর্তনের সাথে চাহিদার কোনো পরিবর্তন তেমন না হয়, সেটা হচ্ছে ইনইলাস্টিসিটি অফ ডিমান্ড। তাহলে সেটা কিরকম হতে পারে, যদি এখন লবণের দাম বাড়িয়ে যদি এখন 25 টাকা থেকে সরকার 60 টাকা করে দেয়, আমরা কিন্তু কেউ এরকম না যে লবণ ঘরের মধ্যে একেবারে কেজিতে কেজি কিনে স্টক করব, কারণ আমরা জানি এটা আমাদের খেতেই হবে, এটা আমাদের রেগুলার লাগবে। তো এইসব পণ্যের ক্ষেত্রে দেখা যায় যে প্রাইসের সাথে চাহিদার খুব বেশি পরিবর্তন হয় না। বাট যদি এখন এমন হয় যে অ্যাপেক্স কোম্পানি বা ইয়েলো কোম্পানি ওরা কি করলো, মূল্য ছাড় দিয়েছে, কেমন ছাড়, একেবারে 90% ছাড়, তাহলে কিন্তু দেখা যাবে লাইন ধরে লেগে যাবে মানুষজন পণ্য কেনার জন্য। তার মানে প্রাইসের পরিবর্তনের সাথে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়েছে, ওটা হচ্ছে ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এগুলো বিবেচনায় আনতে হবে, এনে আমাকে প্রাইসিং করতে হবে। দেন এবার মেইন পয়েন্টসে আসি, কম্পিটিটরস কস্ট, প্রাইসেস এন্ড অফার্স। অর্থাৎ যারা এবার আমাদের প্রতিযোগী আছে ওদের উৎপাদন ব্যয় কেমন সেটা খেয়াল রাখতে হবে, ওদের প্রাইসিংটা কেমন সেটা দেখতে হবে, ওরা আমাদের কি কি অফার দিচ্ছে কাস্টমারদেরকে, সেই অফারগুলোকে বিবেচনায় রেখে আমাকে সেই অফার বা প্রাইসিং করতে হবে। দেন আসি আরো আদার এক্সটার্নাল ফ্যাক্টরস, মানে এতক্ষণ যেগুলো করলাম এই যে 3 নাম্বার এই নীল কালারের মার্কেট ডিমান্ড থেকে শুরু করে, সেগুলো ছিল এক্সটার্নাল। আরো আদার কিছু এক্সটার্নাল ফ্যাক্টরস আছে যেগুলো হচ্ছে ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ দেশের অর্থনৈতিক অবস্থাও কিন্তু অনেক সময় প্রাইসিং এর ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। ইকোনমিক কন্ডিশন যদি অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয়, তখন দেখা যায় কোম্পানিগুলো কম মূল্যের বা কম দামি পণ্য বাজারে ছেড়ে বাজারে ধরার চেষ্টা করে, এটা একটা কারণ হতে পারে। রিসেলার রিয়াকশন, রিসেলার মানে যারা পুনঃ বিক্রেতা, অর্থাৎ যারা মধ্যস্থকারী পাইকারি বিক্রেতা আছে, ওরা যদি পণ্যের মানে বারবার হাত বদল হয়, অর্থাৎ উৎপাদনকারী থেকে যদি বারবার চেঞ্জ হয়ে পাইকার খুচরার কাছে যায়, দালালের কাছে যায়, তখন দেখা যায় অটোমেটিক কি হয়, প্রাইসটা বেড়ে যায়। এই কারণে তখন দেখা যায় যে উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রাইসটা খুব কম দামে ছাড়তে হয়, না হলে কি হয় যে ওদের কারণে দেখা যায় পণ্যের মূল্য অনেক বেশি বেড়ে যায়, কাস্টমার পণ্য কিনতে চায় না।
এরপর আসি গভর্নমেন্ট বা সরকার। সরকারের নিয়ম নীতি যদি বেশি করা হয় ওই দেশের জন্য, যে প্রাইসিং এর ক্ষেত্রে যদি বলে দেওয়া হয় যে বেশি করা যাবে না বা এর থেকে বাড়ানো যাবে না, তাহলে দেখা যায় যে অনেক সময় প্রাইসিংটা পরিবর্তন হচ্ছে। তাই এটা থেকে বলা হচ্ছে যে গভর্নমেন্টের একটা ফ্যাক্টরস প্রাইস ডিসিশনের ক্ষেত্রে। এই গেল আমাদের আদার্স ইন্টারন্যাশনাল ফ্যাক্টরস। এবার আসি আমরা হচ্ছে কমন প্রাইসিং মিস্টেক। আমরা কিছু কমন প্রাইসিং মিস্টেক করি, এটা 4 মার্কের কোশ্চেন, মানে আমাদের কিছু সাধারণ ভুল হয় প্রাইস চেঞ্জের ক্ষেত্রে যেটা আমরা বিবেচনা করি না। সেটা হচ্ছে যে প্রথম পয়েন্টস, নট টু রিভাইজ প্রাইস। আমরা প্রাইসকে রিভাইজ করি না, মানে মূল্য যখন আমরা একবার নির্ধারণ করি উচিত কিন্তু মূল্যটাকে বারবারই পরিবর্তন করা বা কাস্টমারের ডিমান্ড বোঝা, কাস্টমার কি চায় সেভাবে দেখে প্রাইসিং এ চেঞ্জ করা, যেটা অনেক সময় অনেক কোম্পানি করে না। দেখা যায় যে একটা মূল্য বছরের পর বছর চলতেই থাকে, তখন দেখা যায় যে অন্য কোম্পানি বাজারে ঢুকে যায় কম মূল্য নিয়ে, কাস্টমার ওখান থেকে সরে যায়। এইসব কারণে দেখা যায় পণ্যে আমাদের মানে পণ্য ইয়েটা প্রাইসিং করাটা ভুল হয়ে যায়। এরপর আসি নট টু এভালুয়েট বায়ার পারসেপশন, যেটা বললাম যে ক্রেতা আসলে কি চায়, ক্রেতা আমার কাছ থেকে কত টাকা দামে পণ্য কিনতে চায়। আমরা অনেক সময় দেখা যায় কোম্পানিগুলো প্রাইসিং এর ক্ষেত্রে এগুলো বিবেচনা করি না, তখন দেখা যায় যে আমরা বাজারে ছাড়ার পরে কাস্টমার পণ্য কিনতে আসে না। এটা একটা কারণ। নট টু এভালুয়েট কম্পিটিটরস প্রাইস, অর্থাৎ প্রতিযোগী কোম্পানি কত টাকা দিয়ে বাজারে পণ্য ছাড়ছে আমরা ওটা অনেক সময় বিবেচনা করি না, ফলে দেখা যায় যে প্রাইসিংটা পরিবর্তন হচ্ছে, মানে প্রাইসিং এর কারণে কাস্টমার চলে যাচ্ছে। নট টু কনসিডার প্রোডাক্ট লাইন, পণ্যের যে সারি, পণ্য সারি আমরা যেটা আগেই পড়েছি যে একটা কোম্পানির যখন একই ধরনের পণ্য অনেকগুলো থাকবে, যেমন ইউনিলিভার কোম্পানির লাক্স সাবান আছে অনেকগুলো, যেমন লাক্স আছে, ডোভ আছে, লাক্সের অনেকগুলো ভাগ আছে, কালার চেঞ্জ, আবার ডোভ আছে, লাইফ বয় আছে। তাহলে এই যে এই বিষয়গুলোকে বলছে প্রোডাক্ট লাইন। তো সেই প্রোডাক্ট লাইন কিন্তু আমাকে বিবেচনা করতে হবে, কারণ প্রোডাক্ট লাইনে যদি সব পণ্য একই দামের হয় তাহলে কিন্তু কাস্টমার আমার কাছ থেকে পণ্য কিনবে না। যেমন ডোভের দাম, লাক্সের দাম, লাইফ বয়ের দাম সব যদি সেম প্রাইস হতো, যদি ওরা বলতো যে সবই তো সাবান, সবই একই দাম, তাহলে কিন্তু কাস্টমার আমার কাছ থেকে পণ্য কিনতো না। ওরা কি করছে, প্রোডাক্ট লাইনগুলোর উপরে এক একটা পণ্যের দাম একই রকম রেখেছে। এটার কারণে দেখা যায় অনেক সময় প্রাইসিং এ ভুল হয়। ডাইভার্সিফিকেশন ইন প্রাইস, অর্থাৎ যদি আমরা প্রাইসিং এ বেশি বৈচিত্র্যতা আনি, যেমন আমার কোম্পানি দুটা পণ্য আছে, একটা পণ্যের দাম খুবই কম, একটা পণ্যের দাম অনেক বেশি, এরকম বেশি ডাইভার্সিফিকেশন থাকলে হয় কি অনেক সময় কাস্টমার পণ্য কিনতে চায় না। তারপর নট টু ফলো, এটা হচ্ছে যেটা মানে ভুল, নট টু ফলো ক্রিয়েট হবে, ক্রিয়েট প্রাইসিং মেথড। অর্থাৎ আমরা যদি প্রাইসিং মেথডটা যদি কনসিডারেশনে না আনি বা আমরা যদি সেটাকে সঠিকভাবে অনুসরণ না করি, তাহলে দেখা যাবে যে আমরা মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমাদের অনেক বড় ভুল হতে পারে। কারণ আমরা যে বললাম প্রাইসিং এর স্ট্র্যাটেজি আছে, যেটা আমরা এখনো করি নাই, বললাম যে প্রাইসিং এর স্ট্র্যাটেজি গুলো আমার জানতে হবে, সেগুলো জেনেই আমাকে কি করতে হবে, সেভাবে প্রাইসিং তৈরি করতে হবে। তো সেই স্ট্র্যাটেজি গুলো হচ্ছে কি আমরা যে এখন শিখবো, দেখো প্রাইসিং স্ট্র্যাটেজি অর্থাৎ মূল্য নির্ধারণের কৌশল। এটা যেটা পড়াবো এখন 10 মার্কের কোশ্চেন। আমি এখানে তোমাদের বাংলা বইয়ের থেকে একটু ছবি তুলে নিয়ে তোমাদের দেখানোর জন্য করেছি। দেখো এখানে যেটা আমি সংক্ষেপে বলি, ইউনিলিভার কোম্পানির কথা বলা হয়েছে যে ওরা ফেয়ার অ্যান্ড লাভলি উৎপাদন করে, যার উৎপাদন ব্যয় হচ্ছে 100 টাকা আর বাজারজাতকরণ ব্যয় 20 টাকা। আর ওরা কি করে, ওই ফেয়ার অ্যান্ড লাভলি থেকে 5 টাকা মুনাফা অর্জন করতে চায়। তাহলে সেক্ষেত্রে ওদের পণ্যের মূল্য কত হবে, তাহলে উৎপাদন ব্যয় যদি 100 হয়, সাথে বাজারজাতকরণ খরচ মানে অ্যাডভার্টাইজিং খরচ যদি 20 টাকা হয়, তাহলে 120, আর 5 টাকা লাভ করবে, তাহলে 120 সাথে যোগ 5, 125 টাকা হচ্ছে কি ওদের কি হলো পণ্যের মূল্য। তাহলে এটাকে বলা হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং, মানে কস্টের সাথে আমি প্লাস করেছি আমার উৎপাদন খরচ, আর সরি কস্টের সাথে আমি প্লাস করেছি আমার লাভ। তাহলে যখন কস্টের সাথে বা উৎপাদন ব্যয়ের সাথে যখন কোনো কোম্পানি তার মুনাফাকে যোগ করে প্রাইসিং করবে, ওটাকে বলা হচ্ছে কস্ট প্লাস প্রাইসিং। এটা কিন্তু জাস্ট আমরা সাধারণভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু এখন আমি এই যে দেখো 100 টাকার সাথে 20 টাকা উৎপাদন খরচ বাজারজাতকরণ ব্যয় ধরেছি আর 5 টাকা লাভ ধরেছি। এখন এই 5 টাকা লাভ ধরলে আদৌ কি আমার লাভ হবে না লোকসান হবে আমি তো বলতে পারছি না, কারণ আমি এটা আন্দাজের উপরে 5 টাকা যোগ করেছি। এখন দেখা গেল যে আমার কোনো কারণে 5 টাকা লাভ ধরে করলে আমার বাজারে আমার সেল ভালো হচ্ছে না এবং আমার লাভও হচ্ছে না, আমি লসের মুখে পড়ছি। তো সেই জন্য এইভাবে করে আসলে মার্ক আপ প্রাইসিং বা কস্ট প্লাস প্রাইসিং করা যায় না। কস্ট প্লাস প্রাইসিং এর আরেকটা নাম হচ্ছে মার্ক আপ প্রাইসিং। ঠিক আছে, তো এখন সেই ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদেরকে ওই যে পরিবর্তনশীল বা স্থির ব্যয় আছে সেগুলোকে আমাকে ক্যালকুলেশনের মাধ্যমে আমাকে এই কস্ট প্লাস প্রাইসিং করতে হবে। তো এখন আসো আমরা সেভাবেই করি। তাহলে দেখো বলেছে ওই কোম্পানি কি করেছে, স্থায়ী ব্যয় 5 লাখ টাকা, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ দিয়েছে 50,000 একক, মানে
ওই যে ইউনিলিভার কোম্পানির ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম বিক্রি করবে 50,000টা, আর উৎপাদন ব্যয় আছে তার হচ্ছে গিয়ে কত টাকা বললাম, উৎপাদন ব্যয় দেওয়া হয়েছে তার 20 টাকা, সরি পরিবর্তনশীল দেওয়া হয়েছে 20 টাকা, আর সে প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ দিয়েছে 50,000 টি, মানে 50,000 টিম সে সেল করতে চায়। তাহলে এখন যদি সে একক প্রতি উৎপাদন ব্যয় অর্থাৎ প্রত্যেকটা পণ্যের উৎপাদন খরচ কত টাকা দেখো, প্রত্যেকটা পণ্যের উৎপাদন খরচ সে পেয়েছে এই দেখো 20 টাকা। তাহলে এই 20 টাকা হচ্ছে গিয়ে তার উৎপাদন খরচ, হ্যাঁ, আর সরি 20 টাকা না 30 টাকা, এই যে 20 টাকার সাথে আরো 10 যোগ করেছে, আর 30 টাকা হচ্ছে তার উৎপাদন খরচ। এখন এই উৎপাদন খরচের সাথে সে যে 25% যদি মুনাফা যোগ করে, তাহলেই সে বলতেছে যে হ্যাঁ, মানে সঠিক সে কস্টটাও বের করতে পারলো এবং তার সঠিক লাভটাও বের হয়ে আসবে। তার মানে যদি আমার এই কোম্পানি যদি আমি এই ইউনিলিভার কোম্পানি যদি আমি এই 20 টাকা এই আমার পরিবর্তনশীল ব্যয় আর সাথে যে আমার স্থায়ী ব্যয় আছে 5 লাখ, এগুলোর সাথে যদি আমার যে প্রত্যাশিত বিক্রয় মানে আমি যে 50,000 ক্রিম তৈরি করতে চাই সেগুলো যদি আমি এই 30 টাকা দিয়ে তৈরি করতে পারি, তাহলে আমাকে 25% লাভ ধরে করলে আমার লাভ হবে। কিন্তু যদি কোনো কারণে আমার এই 50,000 ক্রিম বিক্রি না হয়, তাইলে কিন্তু আমার এই 25% লাভ ধরে করলে কিন্তু আমার বাজারে মুনাফা উঠে আসবে না। এই কারণেই তৈরি হয়েছে ব্রেক ইভেন পয়েন্টস বা ব্রেক ইভেন অ্যানালাইসিস। তো সেটা কি জিনিস, সেটাকে বলা হচ্ছে ব্রেক ইভেনে একটা পরিমাণ বের করে দেয়। আমি যে ওই যে বললাম 50,000 পণ্য তৈরি করব, এই 50,000 পণ্য বিক্রি করলে যদি আমি 10 টাকা 25 টাকা লাভ ধরে করি, তাহলে কিন্তু আমার লাভ হচ্ছে। যদি কোনো কারণে 50,000 পণ্য সেল না হয়, তাহলে কিন্তু আমার এই 25% লাভে আমার কিন্তু আসলে লাভ উঠবে না। তো সেই কারণে ব্রেক ইভেন বলছে তুমি তাহলে এমন একটা বিন্দু বের করো যে বিন্দুতে তোমার লাভও নাই লোকসানও নাই। ওই লাভ লোকসানের যে পয়েন্টসটা তুমি পাবা, সেখান থেকে তোমার কি হবে, সেখান থেকে তোমার শুরু হবে, আমার লাভ শুরু হবে বা আমার লোকসান শুরু হবে। সেটা কিরকম, 50,000-এর মধ্যে মনে করো আমি ব্রেক ইভেনের মাধ্যমে বের করলাম যে আমার যদি 30,000 পণ্য আমি বিক্রি করতে পারি, তাহলে আমার লাভও নাই লোকসানও নাই, মানে আমি যে টাকা খরচ করেছি সে টাকাই পাইতেছি। তাহলে আমাকে এখন 30,000 একটা পণ্য সেল করা শুরু করা মানেই হচ্ছে আমার লাভ শুরু হয়ে গেল। আর যদি কোনো কারণে আমার 29,999 পণ্য সেল হয়, তার মানে আমার লোকসান হচ্ছে। কারণ 30,000 হচ্ছে আমার সেই বিন্দু যেই বিন্দুতে আমার লাভ লোকসান সমান, সরি আমার মানে খরচ আমার যা ছিল তাই বের হয়ে আসছে, মানে আয় ব্যয় সমান পাওয়া গেছে। তো সেটাই জন্য বলতেছে যে ব্রেক ইভেনের মাধ্যমে তুমি জানতে পারবা যে আমি যদি 50,000 পণ্য সেল করতে চাই বা যাই আমি সেল করতে চাই, ব্রেক ইভেন আমাকে সেটাই বের করে দিবে, যেটা হচ্ছে গিয়ে আমি কি পরিমাণ পণ্য বাজারে আগে সেল করা শেষ করার পরে বুঝতে পারবো যে আমার লাভ এবার শুরু হবে। সেখানে এটা দেখাচ্ছে, দেখো ওই একই জিনিস, এই উৎপাদন পরিবর্তনশীল ব্যয় 10 টাকা, স্থায়ী ব্যয় 3 লাখ টাকা, প্রত্যাশিত বিক্রয় 50,000 টাকা, এটার মাধ্যমে ওরা আগে বের করেছে একক প্রতি উৎপাদন ব্যয় সূত্রের মাধ্যমে। সেটা একক প্রতি মানে হচ্ছে এক একটা পণ্যের উৎপাদন খরচ কত বের করেছে 16 টাকা। তো 16 টাকার সাথে ওরা বলতেছে ওরা 20% মুনাফা লাভ করতে চায়। দেখো এখানে যা 20% দেওয়া আছে, পাশের স্লাইড পাশের ছবি দেখো। তাহলে সেই 20% যদি ধরে আমি করি, তাহলে আমার বাজারে বিক্রি আমার 20 টাকা যদি পণ্যের দাম হয়, তাহলে আমি 50,000 পণ্য সেল করলে আমার লাভ হবে। কিন্তু ব্রেক ইভেন বিন্দু কি বলতেছে, ব্রেক ইভেন বিন্দু বলতেছে 30,000 একক বের করছি। মানে ব্রেক ইভেন বিন্দু মানে হচ্ছে আমি যদি 50,000 থেকে 30,000 পণ্য যদি সেল করি এই 20 টাকা দামে, তাহলে কিন্তু আমার যেটা খরচ হয়েছে ওটাই উঠে আসবে, লাভ লোকসান কিছুই হবে না। বা যদি 30,000 একটা পণ্য আমি সেল করা শুরু করি, ওইখান থেকে আমার লাভ শুরু হলো। তো ব্রেক ইভেন আমাদেরকে সেটাই বের করে দিচ্ছে। এই হলো গিয়ে প্রাইসিং স্ট্র্যাটেজি, এগুলা তোমরা আগেও পড়েছো। এরপর আসলে লাস্ট কোশ্চেন মনে হয় এটা হচ্ছে নিউ প্রোডাক্ট প্রাইসিং স্ট্র্যাটেজি, অর্থাৎ নতুন যখন পণ্য বাজারে আসে তখন আমরা কি কি কৌশল ব্যবহার করি। দুটা কৌশল ব্যবহার করি, একটা হচ্ছে মার্কেট স্কিমিং আর একটা হচ্ছে মার্কেট পেনিট্রেশন। স্কিমিং মানে হচ্ছে বাজারে আমি মূল্যটা এমন হাই রাখবো যেটাতে আমার যারা কিনবে ওদের মাধ্যমে আমার সবার কেনা দরকার নাই, 2-3 জন কাস্টমার যদি কিনে ওটাতে আমার লাভ চলে আসবে, মানে অতিরিক্ত প্রাইস রাখবো, অতিরিক্ত প্রাইসে আমার অতিরিক্ত লাভ হবে। এখানে আমরা চিন্তাই করে যে অল্প কাস্টমার আসবে বাট যারা কিনবে ওতে আমার লাভ উঠে আসবে। যেমন আমাদের দেশে কিন্তু এরকম অনেক মোবাইল কোম্পানি আছে বা অনেক, যেমন আইফোনের কথাই বলি, সবার হাতে আইফোন থাকে না। তো যারা ওরা কিন্তু ওইভাবেই তৈরি করে যে আইফোন যারা কিনবে ওই যে কয়জন কিনবে ওদের আমার লাভ উঠে আসবে। এটা হচ্ছে মার্কেট স্কিমিং প্রাইসিং। তো এটার মূল কারণ হচ্ছে অতিরিক্ত চাহিদা থাকলে করা হয়, মানে যারা কাস্টমার কিনতে চায় তাদের যদি ডিমান্ড বেশি থাকে তখন দেখা যায় যে প্রাইস বেশি গুলো সমস্যা হয় না। কাস্টমার অ্যাফোর্ডেবিলিটি অর্থাৎ ক্রেতার যদি যোগ্যতা থাকে কেনার, সেক্ষেত্রে তাদের এটা দেখা যায়। লোয়ার কম্পিটিটরস লেভেল, অর্থাৎ যদি প্রতিযোগী কোম্পানি কম থাকে। ক্রিয়েট হাই ইমেজ উইথ হাই প্রাইস, মানে হাই ইমেজের মাধ্যমে হাই প্রাইস রাখতেছে। ওই যে বললাম আইফোন মানে হচ্ছে বেশি প্রাইস।
হাই কোয়ালিটি অ্যান্ড প্রোডাক্ট ইফেক্টিভনেস, যদি পণ্যের কোয়ালিটি হাই হয় আর যদি পণ্যের কার্যকারিতা বেশি হয় তখন দেখা যায় মার্কেট স্কিমিং কাজ করে। আর মার্কেট পেনিট্রেশন হচ্ছে তার ঠিক উল্টাটা, একদম লো প্রাইসে রাখবো, আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাকে সবাই কিনবে, সমগ্র বাজারকে দখল করার জন্য আমরা এই পেনিট্রেশন প্রাইসিং করতে পারি। যেটা কেন করা হয়, ইনফ্লুয়েন্স উইথ লো প্রাইস, কাস্টমারকে অল্প মূল্যে আগ্রহ তুলে ধরা হয়। প্রবাবিলিটি অফ রিডিউস কস্ট, এটার মাধ্যমে যেটা হয় যদি অনেক কাস্টমার পণ্য কিনে কম প্রাইসে, অটোমেটিক তখন চাহিদা বাড়বে, চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে, উৎপাদন বাড়লে উৎপাদন খরচ কমবে, উৎপাদন খরচ কমলে অটোমেটিক আমার প্রাইস আমার কমলেও আমার সমস্যা হবে না। এটা হলো একটা উদ্দেশ্য। প্রবাবিলিটি অফ ইনক্রিজ ইমেজ উইথ লো প্রাইস, কিছু কোম্পানি আছে ওরা চিন্তাই করে যে আমরা লো প্রাইস দিয়ে, আমাদের ইমেজ যেহেতু লো, আমরা মানে আমাদের ইমেজটাই হবে যে আমরা লো প্রাইসে পণ্য সেল করি। যেমন মারুতি গাড়ি আমরা জানি, নাম শুনলেই বুঝি লো প্রাইসের কোম্পানি। এই হচ্ছে গিয়ে গেল। আর লাস্ট একটা ছোট কোশ্চেন আছে 4 মার্কের, খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা হচ্ছে গিয়ে অ্যানালাইজিং প্রাইস ডিমান্ড রিলেশনশিপ, এটা একটা পড়ালাম যে মূল্যের সাথে চাহিদার সম্পর্ক। কি সম্পর্ক দেখো, এই যে ইনভার্সলি রিলেটেড, অর্থাৎ বিপরীতমুখী, দ্য ডিমান্ড অ্যান্ড প্রাইস ফর আওয়ার গুডস অ্যান্ড সার্ভিস আর ইনভার্সলি রিলেটেড, এবং অর্থাৎ বিপরীতমুখী সম্পর্ক প্রাইস সাথে ডিমান্ডের। অল এলস বিং ইকুয়াল, যদিও বলা হচ্ছে ইকুয়াল, কিন্তু ইউর সেলস ইনক্রিজ ওয়েন ইউ লোয়ার ইউর প্রাইস, অর্থাৎ বিক্রি তখনই বাড়বে যখন লোয়ার প্রাইস থাকবে, অ্যান্ড ডিক্রিজ ওয়েন ইউ রেইজ ইউর প্রাইস, অর্থাৎ যখন চাহিদা তখনই কমবে যখন তোমার প্রাইস রেইজ হবে, মানে বেড়ে যাবে। ইফ ইউ রেইজ ইউর প্রাইস টু হাই, সাবস্টিটিউশন স্টার্টস এফেক্টিং দ্য ডিমান্ড, অর্থাৎ যদি বেশি হাই করো তাহলে দেখা যায় যে তোমার অন্য কোম্পানির প্রতি কাস্টমার ডিমান্ডটা তখন বেড়ে যাবে। এই হচ্ছে গিয়ে অ্যানালাইজিং প্রাইস ডিমান্ড রিলেশনশিপ। তো এই ছিল প্রাইসিং চ্যাপ্টারের যাবতীয় প্রশ্ন। এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে? কমেন্ট করো কেউ একজন। ক্লাসে পার্টিসিপেন্ট সংখ্যা দিন দিন কমতেছে কেন বুঝতে পারলাম না তো, সবাই কি সমস্যার মধ্যে আছে? এই ক্লাসে কি কেউ নাই? নাইমা কোথায়? নাইমা আসছে ক্লাসে আজকে? কারো কোনো সারা শব্দ নাই, কি ব্যাপার? জি ম্যাম, আছি তো আমরা। ক্লাসে কোথায় চলে গেছে দিয়ে যে আমি এতক্ষণ ধরে ক্লাসে যদি এরকম পারফরমেন্স থাকে তাহলে কিন্তু আমি নেক্সট ক্লাস থেকে সবার ভিডিও অন করে ক্লাস নেব, সবাই আমাকে চেহারা দেখায় ক্লাস করতে হবে, তা না হলে কিন্তু আমি ক্লাস নিব না। এইভাবে যদি ক্লাস চলে, ক্লাসে অবশ্যই প্রশ্ন করতে হবে। টিচার যখন পড়াইতেছে কিছু না কিছু তো নিশ্চয়ই তোমার এমন আছে যে যেটা পড়ার মধ্যে নাই, মানে আপনি বুঝেন নাই, তখন সেক্ষেত্রে তো অবশ্যই কোশ্চেন আমরা আশা করতে পারি। কোশ্চেন করো না কেন? নেক্সট ক্লাসে কিন্তু আমি বললাম চ্যাপ্টার এটা শেষ করে দিব, মানে 4.5 আর 4.6 একসাথে পড়াই দিয়ে, তারপর যদি টাইম থাকে আমি কোশ্চেন দিব। কোশ্চেন আমি স্লাইড করব না, আমি কোশ্চেন বলবো, আপনারা লিখবেন। নেক্সট ক্লাসে খাতা নিয়ে সবাই রেডি থাকবেন। আমি চ্যাপ্টার শেষ করার পরে পুরো ফুল 4 চ্যাপ্টারের আমি শর্ট আর ব্রড কোশ্চেন দিয়ে দিব, কিন্তু সেটা স্লাইডে থাকবে না, আমি বলবো, আপনারা লিখবেন। ঠিক আছে? ওকে ম্যাম। এই সেভাবে প্রস্তুতি নিয়ে থাকবেন। আর যদি ক্লাসে পার্টিসিপেন্ট সংখ্যা না বাড়ে তাহলে কিন্তু সেটাও আমি করব না, আমি কোশ্চেন না ম্যাম, তাহলে প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ প্রবলেম, এখন পার্টিসিপেন্ট প্রথম যখন শুরু হয় ক্লাসে তখন 70 জন ছিল, এখন এই কমতে কমতে 52 54, কারণ কি? হ্যাঁ এরকম হলে তো হবে না। ক্লাস সপ্তাহে হয়, আমরা তো ক্লাস করতেছি, কিন্তু বাকিরা অ্যাটেন্ড কেন করে না? যারা অ্যাটেন্ড করে না তাদের কাউন্সিলরের কাজ হচ্ছে সেদের খুঁজে বের করা, খুঁজে ওদেরকে মানে ওয়ার্ন করা, তা না হলে তো তোমরা পরে নিজেরাই সাফার হবা যে ওরা মানে ওরা যদি না জানে। কারণ আমি তো বললাম যে এই পারফরমেন্স বা এই অ্যাটেন্ডেন্স দিয়ে কিন্তু আমাদের ফর্ম ফিল আপ হবে। হ্যাঁ অনলাইন ক্লাস হচ্ছে দেখে ভাবেন না যে অনলাইন ক্লাসে যা পারফরমেন্স অ্যাটেন্ডেন্স দেখতেছে না, অ্যাটেন্ডেন্স কিন্তু খেয়াল করছে। অ্যাটেন্ডেন্স কিন্তু কম থাকলে আপনাদের কিন্তু পরবর্তীতে আর ইয়ে করে দিবে না, ফর্ম ফিল দিবে না। তো সেই কারণে ওদেরকে বলে দিও ক্লাসে যেন অ্যাটেন্ড করে। তা নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আমাদের কি ভার্সিটি ওপেন হওয়ার সম্ভাবনা আছে, মানে ক্লাস হওয়ার? না এখন পর্যন্ত কিছু জানি না, মনে হয় নাই। মানে ওপেন হলে কি মানে সরাসরি এক্সাম হবে? ওপেন হলে হ্যাঁ সরাসরি এক্সাম হবে।
তাহলে ম্যাম আমাদের হচ্ছে ক্লাস হবে না? ক্লাস তো চলতেছে।